है, सब झूठ है, सब झूठ है। রোমাঞ্চপ্রিয় সাহিত্যিকের লেখা রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ সিরিজ রোমাঞ্চের সন্ধানে। ঝকঝকে নীল আকাশে সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। কাশফুলের ভিড়ে ধানের গোলাগুলো ঢাকা পড়েছে, আর শিউলি ফুলের গন্ধে চারিদিক সুবাসিত। মা আসছেন যে, তবে দুঃসময় এখনো পুরোপুরি কাটেনি। তা বলে কি বাঙালি পুজোর আনন্দে মাতবে না? বাড়িতে বসেই শারদীয়ার জলসা জমবে। ভুরি ভোজ আর আড্ডার মাঝে মনটা হঠাৎ একটা গল্প শুনতে চাইতেই পারে, আর গল্প মানেই রবি ঠাকুরের সান্নিধ্য। তবে চলুন আজ তাঁরই রচিত একটি অসামান্য সৃষ্টি আপনাদের শোনাই। তাঁর রচনায় বাস্তব আর কল্পনার জগৎটা যেন একাত্ম হয়ে গেছে। 1895 সালে প্রকাশিত এই অমূল্য সৃজনের মাধ্যমে মানুষের মনের সহজাত ইচ্ছে আকাঙ্ক্ষার অবিনশ্বর সত্তাটি তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অনুরাগ এমন একটি শক্তি যা সব পার্থিব বন্ধনের ঊর্ধ্বে। মানব হৃদয়ের এই নিগূঢ় ভাবগুলি জীবন্ত হয়ে উঠেছে তার এই গল্পের হাত ধরে। এবারের গল্প ক্ষুধিত পাষাণ। প্রধান চরিত্রে আছেন লেখক ও অসামান্য ব্যক্তি। রবীন্দ্রনাথের নিজস্ব ভাষাতেই গল্পটি পাঠ করা হয়েছে। শুরু হচ্ছে ক্ষুধিত পাষাণ, প্রথম ভাগ। আমি এবং আমার আত্মীয় পূজার ছুটিতে দেশ ভ্রমণ সারিয়া কলিকাতায় ফিরিয়া আসিতেছিলাম। এমন সময় রেলগাড়িতে বাবুটির সঙ্গে দেখা হয়। তাহার বেশভূষা দেখিয়া প্রথমটা তাহাকে পশ্চিম দেশীয় মুসলমান বলিয়াই ভ্রম হয়েছিল। পৃথিবীর সকল বিষয়ে এমন করিয়া আলাপ করিতে লাগিলেন যেন তাহার সহিত প্রথম পরামর্শ করিয়া বিশ্ববিধাতার সকল কাজ করিয়া থাকেন। বিশ্ব সংসারের ভিতরে ভিতরে যে এমন অশ্রুতপূর্ব নিগূঢ় ঘটনা ঘটিতেছিল, এই যেমন ধরুন রাশিয়ানরা এতদূর অগ্রসর হয়েছে, ইংরেজদের এমন সকল গোপন মতলব আছে, দেশীয় রাজাদের মধ্যে যে একটা খিচুড়ি পাকিয়া উঠিতেছে, এই সমস্ত কিছুই না জানিয়া আমরা সম্পূর্ণ নিশ্চিন্ত হইয়াছিলাম। আমাদের নবপরিচিতি আলাপটি ঈষৎ হাসিয়া কহিলেন, আরে মশাই, এ জগতে কত ঘটনা ঘটে লোকচক্ষুর আড়ালে, এবং অধিকাংশ সময় সেই সমস্ত ঘটনা জনসমক্ষে অপ্রকাশিতই থেকে যায়। কেন, শেক্সপিয়ারের সেই উপমাটি শোনেননি? There happen more things in heaven and earth, Horatio, than are reported in your newspapers. হ্যাঁ, আমরাই প্রথম ঘর ছাড়িয়া বাহির হইয়াছি, সুতরাং লোকটির রকম সকম দেখিয়া অবাক হইয়া গেলাম। লোকটা সামান্য উপলক্ষে কখনো বিজ্ঞান বলে, কখনো বেদের ব্যাখ্যা করে, আবার হঠাৎ কখনো পার্সি বয়ে দাওড়াতে থাকে। বিজ্ঞান, বেদ এবং পার্সি ভাষায় আমাদের কোনো রূপ অধিকার না থাকাতে তাহার প্রতি আমাদের ভক্তির উত্তরোত্তর বাড়িতে লাগিল। এমনকি আমার থিওসফিস্ট আত্মীয়টির মনে দৃঢ় বিশ্বাস হইল যে আমাদের এই সহযাত্রীর সহিত কোনো এক রকমের অলৌকিক ব্যাপারের কিছু একটা যোগ আছে। এই ধরুন কোনো একটা অদ্ভুত ম্যাগনেটিজম, অথবা দেবশক্তি, অথবা সূক্ষ্ম শরীরে, অথবা ওই ভাবের একটা কিছু। তিনি এই অসামান্য লোকের সমস্ত সামান্য কথা ভক্তিবিহল মুগ্ধভাবে শুনিতেছিলেন এবং গোপনে নোট করিয়া লইতেছিলেন। আমার ভাবে বোধ হইল অসামান্য ব্যক্তিটিও গোপনে তাহা বুঝিতে পারিয়াছিলেন এবং কিছু খুশি হইয়াছিলেন। গাড়িটি আসিয়া জংশনে থামিলে আমরা দ্বিতীয় গাড়ির অপেক্ষায় ওয়েটিং রুমে সমবেত হইলাম। তখন রাত্রি 10:30।
পথের মধ্যে কি একটা ব্যাঘাত হওয়াতে গাড়ি অনেক বিলম্বে আসিবে শুনিলাম। আমি ইতিমধ্যে টেবিলের ওপর বিছানা পাতিয়া ঘুমাইব স্থির করিয়াছি। এমন সময় সেই অসামান্য ব্যক্তিটি একটি গল্প ফাঁদিয়া বসিলেন। মানে পরবর্তী গাড়ি আসাতে তো বিলম্ব হইবে শুনিলাম, তা ইতিমধ্যে সময় কাটাইবার জন্যে একটি গল্প শুনবেন নাকি? হ্যাঁ, আরে আরে শুনেই দেখুন না, বেশ একটি রোমাঞ্চের সন্ধান পাবেন। সে রাত্রে আমার আর ঘুম হইল না। তাহলে শুরু করা যাক। এক সময় আমি জুনাগড়ে পোস্টেড ছিলাম সরকারি কর্মসূত্রে, কিন্তু রাজ্য চালনা সম্বন্ধে দু একটা বিষয় মতান্তর হওয়াতে আমি সেই জুনাগড়ের কর্ম ছাড়িয়া দিয়া হায়দ্রাবাদে নিজাম সরকারে প্রবেশ করিলাম। সেখানে আমাকে অল্প বয়স্ক ও মজবুত লোক দেখিয়া প্রথমে বরিচে তুলার মাসুল আদায়ের কাজে নিযুক্ত করিয়া দিল। তা বরিচ জায়গাটি বড়ই রমণীয়। নির্জন পাহাড়ের নিচে বড় বড় বনের ভিতর দিয়ে সুস্তা নদীটি উপল মুখরিত পথে নিপুণা কোনো এক নর্তকীর মতো পদে পদে বাঁকিয়া বাঁকিয়া দ্রুত নৃত্যে চলিয়া গিয়াছে। ঠিক এই নদীর ধারেই পাথর বাঁধানো 150 সোপানময় অত্যুচ্চ ঘাটের উপরে একটি শ্বেত প্রস্তরের প্রাসাদ শৈল পাদমূলে একাকী দাঁড়াইয়া আছে। এই প্রাসাদেই আমার বাসস্থানের ব্যবস্থা করা হইয়াছিল। বাসস্থানও বলতে পারেন, আবার নির্বাসন স্থানও বলতে পারেন। নিকটে কোথাও লোকালয় নাই, এবং বরিচের তুলার হাট ও গ্রাম এখান হইতে অনেক দূরে। আমি আমার সাহেবী হ্যাট ও খাটো কর্তা পরিয়া টমটম হাঁকাইয়া এই প্রাসাদটির সামনে উপস্থিত হইলাম। আমাদের তুলার মাসুল আদার আপিসে একজন বৃদ্ধ কেরানি ছিলেন, করিম খাঁ। তা সেই প্রাসাদটির সামনে পৌঁছানো মাত্রই করিম খাঁ আমাকে অভিবাদন জানাইল। आइए हुजूर, आइए, आपका स्वागत है। কিন্তু প্রথম দর্শনেই আমার কি এক অনুভূতি হইল বলিতে পারি না। প্রথম দর্শনেই এই এই পরিত্যক্ত পাষাণ প্রাসাদের বিজনতা আমার আমার বুকের উপর যেন একটা ভয়ঙ্কর ভারের মতো চাপিয়া রইল। মনস্থির করিলাম, যতটা পারিব বাহিরে থাকিয়া অবিশ্রাম কাজ কর্ম করিয়া রাত্রে ফিরিয়া শ্রান্ত দেহে বিশ্রাম নেব। কিন্তু সেই বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে এই প্রাসাদে রাত্রিবাস করিতে বারংবার নিষেধ করিয়াছিল। বলিয়াছিল, मेरे बात मानिए हुजूर, दिन के दौरान आप जितना चाहे इस महल में रह सकते हैं, पर सावधान, सूरज गुरूब होने से ही ये महल छोड़ देना जहानत का काम है। और इस महल में रात बिताने की आकिल एकदम छोड़ दीजिए हुजूर, कोई भी यहाँ नहीं आता, ये महल अच्छा नहीं है। শুধু তাই নয়, এমনকি ভৃত্যেরাও বলিল তাহারা সন্ধ্যা পর্যন্ত কাজ করিবে, কিন্তু রাত্রে এখানে একদম থাকিবে না। আমি প্রথমটায় গা করিলাম না, কেবল বলিলাম তথাস্তু। সে কি, কেউ ওখানে রাত্রে যাইতো না কেন? রোশো রোশো, আমার পুরো গল্প শেষ হইলে তোমরা নিজেরাই বুঝিতে পারিবে। এ বাড়ির এমন বদনাম ছিল যে রাত্রে চোরও এখানে আসিতে সাহস করিত না।
যাহা হোক, সপ্তাহখানেক না যাইতেই বাড়িটার এক অপূর্ব নেশা আমাকে ক্রমশ আক্রমণ করিয়া ধরিতে লাগিল। আমার সে অবস্থা বর্ণনা করাও কঠিন এবং সে কথা লোককে বিশ্বাস করানোও শক্ত। সমস্ত বাড়িটা যেন একটা সজীব পদার্থের মতো আমাকে তাহার জঠরস্থ মোহরসে অল্পে অল্পে জীর্ণ করিতে লাগিল। যেই দিন সচেতনভাবে প্রথম ইহার সূত্রপাত অনুভব করি, সেদিনকার কথা আমার আজও মনে আছে, স্পষ্ট মনে আছে। তখন গ্রীষ্মকালের আরম্ভে বাজার নরম। আমার হাতে তেমন কোনো কাজ ছিল না। সূর্যাস্তের কিছু পূর্বে সেই নদী তীরে ঘাটের নিম্নতলে একটা আরাম কেদারা লইয়া বসিয়াছি। তখন সুস্তা নদী শীর্ণ হইয়া আসিয়াছে। স্বচ্ছ অগভীর জলের তলে নুড়িগুলি ঝিকঝিক করিতেছে। ওপারে অনেকখানি বালুতট অপরাহ্নের আভায় রঙিন হইয়া উঠিয়াছে। কোথাও বাতাস ছিল না সেদিন। নিকটের পাহাড়ে বনতুলসী, পুদিনা ও মৌরির জঙ্গল হইতে একটা ঘন সুগন্ধ উঠিয়া স্থির আকাশকে যেন ভারাক্রান্ত করিয়া রাখিয়াছিল। এখানে পর্বতের ব্যবধান থাকাতে সূর্যাস্তের সময় আলো আধারের সম্মিলন অধিকক্ষণ স্থায়ী হয় না। ঘোড়ায় চড়িয়া একবার ছুটিয়া বেড়াইয়া আসিব মনে করিয়া উঠিব উঠিব করিতেছি, এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনিতে পাইলাম। কিন্তু কিন্তু পিছনে ফিরিয়া দেখিলাম কেহ নাই। ইন্দ্রিয়ের ভ্রম মনে করিয়া পুনরায় ফিরিয়া বসিতেই একেবারে অনেকগুলি পায়ের শব্দ শোনা গেল। যেন অনেকে মিলে ছুটাছুটি করিয়া নামিয়া আসিতেছে। ঈষৎ ভয়ের সহিত এক অপরূপ পুলক মিশ্রিত হইয়া আমার সর্বাঙ্গ পরিপূর্ণ করিয়া তুলিল। যদিও আমার সম্মুখে কোনো মূর্তি ছিল না, তথাপি স্পষ্ট মনে হইল যে এই গ্রীষ্মের সায়াহ্নে একদল প্রমোদ চঞ্চল নারী সুস্তার জলের মধ্যে স্নান করিতে নামিয়াছে। যদিও এই সন্ধ্যাকালে নিস্তব্ধ গিরিতটে নদী তীরে নির্জন প্রাসাদে কোথাও কিছুমাত্র শব্দ ছিল না, কিন্তু তথাপি আমি যেন স্পষ্ট শুনিতে পাইলাম নির্ঝরের শতধারার মতো সকৌতুক কলহাস্যের সহিত পরস্পরের দ্রুত অনুধাবন করিয়া আমার পার্শ্ব দিয়া স্নানাতীর্থিনীরা চলিয়া গেল। আমাকে যেন এক মুহূর্তের জন্য লক্ষ্য করিল না। তাহারা যেমন আমার নিকট অদৃশ্য, আমিও যেন সেইরূপ তাহাদের নিকট অদৃশ্য রইলাম। নদী পূর্ববৎ স্থির ছিল, কিন্তু আমার নিকট স্পষ্ট বোধ হইল যেন সখীগণ হাসিয়া হাসিয়া পরস্পরের গায়ে জল ছুড়িয়া মারিতেছে এবং সন্তরণকারিণীদের পদাঘাতে জলবিন্দু রাশি মুক্তার মতো আকাশে ছিটিয়া পড়িতেছে। আমার বক্ষের মধ্যে
এক প্রকার কম্পন হইতে লাগিল। সে উত্তেজনা ভয়ের, কি আনন্দের, কি কৌতূহলের, ঠিক বলিতে পারি না। বড় ইচ্ছা হইল জানেন, যে ভালো করিয়া দেখি, কিন্তু সম্মুখে দেখিবার কিছুই ছিল না। মনে হইল ভালো করে কান পাতিলেই উহাদের কথা সমস্ত স্পষ্ট শোনা যাইবে, কিন্তু না, একান্ত মনে কান পাতিয়া কেবল অরণ্যের ঝিল্লিরব শোনা যায়। মনে হইল ২৫০ বৎসরের কৃষ্ণবর্ণ যবনিকা ঠিক যেন আমার সম্মুখে দুলিতেছে। হঠাৎ গোমট ভাঙিয়া হু হু করিয়া একটা বাতাস দিল। সুস্তার স্থির জলতল দেখিতে দেখিতে অপসরীর কেশদামের মতো কুঞ্চিত হইয়া উঠিল, এবং সন্ধ্যা ছায়াছন্ন সমস্ত বনভূমি এক মুহূর্তে একসঙ্গে মর্মর ধ্বনি করিয়া যেন এক দুঃস্বপ্ন হইতে জাগিয়া উঠিল। স্বপ্নই বলো আর সত্যই বলো, ২৫০ বৎসরের অতীত ক্ষেত্র হইতে প্রতিফলিত হইয়া আমার সম্মুখে যে এক অদৃশ্য মরীচিকা অবতীর্ণ হইয়াছিল, তাহা চকিতের মতো অন্তর্হিত হইল। যে মায়াময়ীরা আমার গায়ের উপর দিয়া দেহহীন দ্রুতপদে শব্দহীন উচ্চ কলহাস্যে ছুটিয়া সুস্তার জলের উপর গিয়া ঝাঁপ দিয়া পড়িয়াছিল, তাহারা সিক্ত অঞ্চল হইতে জল নিষ্করণ করিতে করিতে আমার পাশ দিয়ে আর উঠিয়া গেল না। বাতাসে যেমন করিয়া গন্ধ উড়াইয়া লইয়া যায় বসন্তের এক নিঃশ্বাসে, তাহারা তেমনি করিয়া উড়িয়া চলিয়া গেল। তখন আমার বড় আশঙ্কা হইল যে এই বুঝি নির্জন পাইয়া কবিতা দেবী আমার স্কন্ধে আসিয়া ভর করিলেন। আমি বেচারা তুলার মাসুল আদায় করিয়া খাটিয়া খাই, সর্বনাশিনী এইবার বুঝি আমার মুণ্ডপাত করিতে আসিলেন। ভাবিলাম ভালো করিয়া আহার করিতে হইবে, শূন্য উদরেই সকল প্রকার দুরারোগ্য রোগ আসিয়া চাপিয়া ধরে। আমার পাচকটিকে ডাকিয়া প্রচুর ঘৃতপক্ষ মশলা সুগন্ধি সহযোগে রীতিমতো মোগলাই খানার হুকুম করিলাম। আপনার গল্প আমার পক্ষে বিশ্বাস করা সত্যিই একটু কঠিন। আমার এই কথা শুনিয়া আমার থিওসফিস্ট আত্মীয়টি আমার কথার তীব্র প্রতিবাদ করিয়া উঠিলেন। তুমি থামো, এ জগতে এমন বহু অজানা ঘটনা আছে যাহার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা যুক্তি পাওয়া যায় না। আপনি থামবেন না মশাই? শরীর মন রীতিমতো রোমাঞ্চিত হইয়া উঠিয়াছে। আমি তাহার কথা এক প্রকার অগ্রাহ্য করিয়াই আমাদের অসামান্য গল্পকথকটিকে প্রশ্ন করিলাম, আচ্ছা, যে প্রাসাদটির কথা আপনি বলছেন সেটির কোনো ইতিহাস আছে? ইতিহাস তো আছেই, আর সেই ইতিহাসই এই সমস্ত ঘটনার সূত্রপাত করিয়াছিল। ওই ঘটনার পরদিন প্রাতঃকালে সমস্ত ব্যাপারটি পরম হাস্যজনক বলিয়া বোধ হইল। অতঃপর সুস্তা নদীর ধারে করিম খাঁর সাথে হাঁটিতেছিলাম। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, আচ্ছা করিম খাঁ, এই প্রাসাদটি কে নির্মাণ করিয়াছিল সেই সম্বন্ধে তুমি কিছু বলিতে পারো? जी हाँ हुजूर, इस महल का निर्माण लगभग 250 साल पहले बादशाह महमूद शाह ने की थी, अपने ऐश और आराम के लिए।
समरकंद, ईरान, इराक, अरब और सारे हिंदुस्तान से चुन चुन कर हसीन से हसीन लड़कियां इस महल में लाई जाती थी बादशाह के मनोरंजन के लिए। बागों में फूल खिलते थे, फव्वारों से गुलाब जल निकालता था, कलाकारों का समूह संगीत बजाते और गाते थे। सारी हवा में एक मस्ती छाई रहती थी। लेकिन शायद बादशाह भूल गए थे कि फूल मुरझाने के लिए ही खिलता है, आग बुझने के लिए ही जलता है और इंसान जाने के लिए ही इस दुनिया में आता है। हाँ, बादशाह को एक दिन इस सब कुछ छोड़कर जाना पड़ा। काल की हकीकत आज एक अफसाना बनकर रह गया। पर हुजूर, अभी भी वक्त है, यहाँ से चले जाइए, आपको नुकसान हो सकता है। তুমি চিন্তা করো না, আমার কোনো প্রকার বিপদ হইবে না। ওকে করিম খা, वो एक पागल है हुजूर, महराज ऐसे ही इस महल के पास घूमता रहता है और चिल्लाता है। এরপর আমি গাড়ি হাঁকাইয়া আপন তদন্ত কার্যে চলিয়া গেলাম। সেদিন ত্রৈমাসিক রিপোর্ট লিখিবার দিন থাকাতে বিলম্বে বাড়ি ফিরিবার কথা, কিন্তু সন্ধ্যা হইতে না হইতেই আমাকে বাড়ির দিকে যেন টানিতে লাগিল। কে টানিতে লাগিল বলিতে পারি না, কিন্তু মনে হইল আর বিলম্ব করা উচিত হয় না। মনে হইল সকলে বসিয়া আছে। রিপোর্ট অসমাপ্ত রাখিয়া সেই সন্ধ্যা ধূসর তরুচ্ছায়া ঘন নির্জন পথ রথচক্র শব্দে সচকিত করিয়া সেই অন্ধকার শৈলান্তবর্তী নিস্তব্ধ প্রকাণ্ড প্রাসাদে গিয়া উত্তীর্ণ হইলাম। সিঁড়ির উপরে সম্মুখের ঘরটি অতি বৃহৎ। 3 সারি বড় বড় থামের উপর কারুকার্য খচিত খিলানে বিস্তীর্ণ ছাদ ধরিয়া রাখিয়াছে। এই প্রকাণ্ড ঘরটি আপনার বিপুল শূন্যতা ভরে অহর্নিশি গম গম করিতে থাকে। সেদিন সন্ধ্যার প্রাককালে তখনও প্রদীপ জ্বালানো হয় নাই। দরজা ঠেলিয়া আমি সেই বৃহৎ ঘরে যেমন প্রবেশ করিলাম, অমনি মনে হইল ঘরের মধ্যে যেন একটা ভারী বিপ্লব বাঁধিয়া গেল। যেন হঠাৎ কোনো এক সভা ভঙ্গ করিয়া চারিদিকের দরজা জানলা ঘর পথ বারান্দা দিয়া কে কোন দিকে পালাইল তাহার ঠিকানা নাই। আমি কোথাও কিচ্ছু না দেখিতে পাইয়া অবাক হইয়া দাঁড়াইয়া রহিলাম। আমার শরীর এক প্রকার আবেশে রোমাঞ্চিত হইয়া উঠিল। যেন বহুদিনের লুপ্তাবশিষ্ট মাথা ঘষা ও আতরের মৃদু গন্ধ আমার নাসার মধ্যে প্রবেশ করিতে লাগিল। আমি সেই দ্বীপহীন জনহীন প্রকাণ্ড প্রস্তর স্তম্ভ শ্রেণীর মাঝখানে দাঁড়াইয়া যেন শুনিতে পাইলাম,
ঝড় শব্দে ফোয়ারার জল সাদা পাথরের উপরে আসিয়া পড়িয়াছে। সেতারে কি সুর বাজিতেছে বুঝিতে পারিতেছি না। কোথাও বা স্বর্ণভূষণের সিঞ্জিত, কোথাও বা নূপুরের নিক্কণ, কখনো বা বৃহৎ তাম্র ঘণ্টায় প্রহর বাজিবার শব্দ। অতি দূরে নহবতের আলাপ। বাতাসে দোলুল্যমান ঝাড়ের স্ফটিক দোলকগুলির ঠুং ঠুং ধ্বনি। বারান্দা হইতে খাঁচায় বুলবুলের গান, বাগান হইতে পোষা সারসের ডাক। আমার চতুর্দিকে যেন একটা প্রেত লোকের রাগিনী সৃষ্টি হইতে লাগিল। এমন একটা মোহ উপস্থিত হইল, মনে হইল এই অস্পৃশ্য অগম্য অবাস্তব ব্যাপারই জগতের একমাত্র সত্য, আর সমস্তই মিথ্যা, মরীচিকা। এই যে আমি, অর্থাৎ আমি যে শ্রীযুক্ত অমুকের জ্যেষ্ঠ পুত্র, তুলার মাসুল সংগ্রহ করিয়া 450 টাকা বেতন পাই, আমি যে সোলার টুপি এবং খাটো কর্তা পরিয়া টমটম হাঁকাইয়া আপিস করিতে যাই, এ সমস্তই আমার কাছে এমন হাস্যকর অদ্ভুত মিথ্যা কথা বলিয়া মনে হইল যে আমি সেই বিশাল নিস্তব্ধ অন্ধকার ঘরের মাঝখানে দাঁড়াইয়া হা হা করিয়া অট্ট হাসিয়া হাসিয়া উঠিলাম। हुजूर, आपका तबीयत तो ठीक है ना? কখন যে আমার মুসলমান ভৃত্যটি প্রজ্বলিত কেরোসিন ল্যাম্প হাতে করিয়া আমার ঘরের মধ্যে প্রবেশ করিয়াছিল বুঝিতে পারি নাই। সে বোধহয় আমাকে এক প্রকার পাগল মনে করিল। কিন্তু তৎক্ষণাৎ আমার স্মরণ হইল যে আমি অমুকচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র শ্রীযুক্ত অমুকনাথ বটে। ইহাও মনে করিলাম যে জগতের ভিতরে অথবা বাহিরে কোথাও অমূর্ত ফোয়ারা নিত্যকাল উচ্চারিত ও অদৃশ্য অঙ্গুলির আঘাতে কোনো মায়া সেতারে অনন্ত রাগিনী ধ্বনিত হইতেছে কিনা, তাহা একমাত্র আমাদের মহাকবি ও কবিরাই বলিতে পারেন। কিন্তু এ কথা নিশ্চয় সত্য যে আমি বরিচের হাটে তুলার মাসুল আদায় করিয়া মাসে 400 টাকা বেতন লইয়া থাকি। তখন আবার আমার পূর্বক্ষণের অদ্ভুত মোহ স্মরণ করিয়া কেরোসিন প্রদীপ্ত ক্যাম্প টেবিলের কাছে খবর কাগজ লইয়া সকৌতুক হাসিতে লাগিলাম।
খবরের কাগজ পড়িয়া এবং সুস্বাদু মোগলাই খানা খাইয়া একটি ক্ষুদ্র ঘরের কোণে প্রদীপ নিবাইয়া দিয়া বিছানায় গিয়া শয়ন করিলাম। আমার সম্মুখবর্তী খোলা জানালার ভিতর দিয়া অন্ধকার বনবেষ্টিত অরালি পর্বতের উধর্ব দেশে একটি অত্যুজ্জ্বল নক্ষত্র সহস্র কোটি জনের দূর আকাশ হইতে সেই অতীত পুচ্ছ ক্যাম্প খাটের উপরে শ্রীযুক্ত মাসুল কালেক্টরকে এক দৃষ্টে নিরীক্ষণ করিয়া দেখিতেছিল। ইহাতে আমি বিস্ময় ও কৌতুক অনুভব করিতে করিতে কখন যে ঘুমাইয়া পড়িয়াছিলাম বলিতে পারি না। কতক্ষণই বা ঘুমাইয়াছিলাম তাহাও জানি না। সহসা এক সময় শিহরিয়া জাগিয়া উঠিলাম। ঘরে যে কোনো শব্দ হইয়াছিল তাহা নহে, কোনো যে লোক প্রবেশ করিয়াছিল তাহাও দেখিতে পাইলাম না। অন্ধকার পর্বতের উপর হইতে সেই অনিমেষ নক্ষত্রটি অস্তমিত হইয়াছে এবং কৃষ্ণপক্ষের ক্ষীণ চন্দ্রালোক ও অনধিকার সংকুচিত স্নানভাবে আমার বাতায়ন পথে প্রবেশ করিয়াছে। কিন্তু কোনো লোককেও আমি একটি বারের জন্য দেখিতে পাইলাম না। তবু আমার যেন স্পষ্ট মনে হইল কে একজন আমাকে আস্তে আস্তে ঠেলিতেছে। কে? আমি জাগিয়া উঠিতেই সে যেন কোনো কথা না বলিয়া কেবল যেন তাহার অঙ্গুলি খচিত 5 অঙ্গুলির ইঙ্গিতে অতি সাবধানে তাহাকে অনুসরণ করিতে আদেশ করিল। এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুদিত পাষাণ। আমি এশা। লেখকের ভূমিকায় সাগ্নিক বসু, অসামান্য ব্যক্তির ভূমিকায় অর্কদীপ পাল, করিম খাঁর ভূমিকায় সোমজ্যোতি চক্রবর্তী, লেখকের থিওজফিস্ট আত্মীয়র ভূমিকায় বিশ্বরাজ ভট্টাচার্য এবং মেহের আলী ও মুসলমান ভৃত্যের ভূমিকায় আনন্দন বিশ্বাস। শব্দ যোজনা ও পরিচালনায় অর্কদীপ পাল। প্রাচীরপত্র পরিকল্পনায় ও আঁকায় সোমা পাল দাস। প্রথম অংশটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আবার ফিরব পরের পর্ব নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ শারদিয়া।